এখন প্রকাশে স্বাগত। আপনাদের সাথে আছি আমি মাহমুদ রাকিব। আজ আমাদের সাথে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। আপনাকে স্বাগত। আজ আমরা ধন্যবাদ। আলোচনা করব মূলত ভোট সূত্র নিয়ে। নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনি জানেন যে বাংলাদেশ মূলত 5 আগস্টের পর থেকেই যখন কর্তৃত্ববাদী সরকার এই দেশ ছেড়ে পালাতে বাধ্য হলো, এরপরেই মূলত যদি আমরা বলি মোটা দাগে কিন্তু নতুন আরেকটি ভোটের যাত্রা শুরু হয়েছে। আমরা আজকে দেখলাম আরেকটি ভোটের যাত্রা শুরু হলো, যে ছাত্র সংসদ নির্বাচনের একটি আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, এবং সেখানে বলা হচ্ছে যে 1 ফেব্রুয়ারি জাকসুর যে তফসিল সেখানে সেটি ঘোষণা করা হবে। সব মিলিয়ে জাতীয় নাগরিক কমিটি ভোট সূত্রে কতটা এগোলো? প্রথমত যারা দেশবাসী দেখছেন তাদেরকে ধন্যবাদ এবং ভবিষ্যতেও দেখবেন তাদেরকে শুভেচ্ছা। আমাদের যারা শহীদ হয়েছিলেন, আহত হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং শহীদ আহত যারা হয়েছিলেন তাদের একটি আকাঙ্ক্ষা ছিল, যারা মাঠে এসেছিলেন, সেটা হলো গণতান্ত্রিক একটি বাংলাদেশ। এই গণতান্ত্রিক চর্চাটা আসলে আমাদের একদম প্রান্তিক, যেখান থেকে আমাদের হাতে খড়ি লেখাপড়া শুরু, সেখান থেকে হওয়া উচিত। তো সেই জায়গাতে হলো 5 আগস্টের পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের যত ক্যাম্পাস রয়েছে সবগুলোতে একটি সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় আবাসন ব্যবস্থা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসমুক্ত একটি পরিবেশে যদি আমরা যেতে চাই, সেখানে হলো গণতান্ত্রিক সিস্টেমের জন্য ভোট একটি জরুরি বিষয়। সে বিষয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় উদ্যোগ নিয়েছেন এবং আরও নিচ্ছেন। আমরা জাতীয় নাগরিক কমিটি মনে করি ক্যাম্পাসে সন্ত্রাসমুক্ত একটি পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য, এবং যেভাবে হলো 5 আগস্টের আগে এবং গত 53 বছরে বাংলাদেশে একটি লেজুর ভিত্তিক রাজনীতির মাধ্যমে ক্যাম্পাসগুলোতে অস্থিতিশীল করা হয়েছে, সেখান থেকে বাংলাদেশকে নতুনভাবে এগিয়ে নেওয়ার জন্য সকল ক্যাম্পাসে অতি দ্রুত সত্বর ভোট প্রক্রিয়া আয়োজন করা আবশ্যক বলে আমরা মনে করি। জি। আর জাতীয় নির্বাচনে আপনারা কতটুকু এগোচ্ছেন, তার আগে একটু জানতে চাই, জাতীয় নাগরিক কমিটি এটি কি কোনো সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, নাকি রাজনৈতিক সংগঠন? আমরা বরাবরই বলছি এটা হলো রাজনৈতিক উদ্যোগ, যারা হলো রাজনীতি নিয়ে কাজ করছে। আমরা গত 15 বছরও এ ধরনের কোনো প্ল্যাটফর্ম দেখি নাই। ওই জায়গা থেকে গত 15 বছরে বিভিন্ন ফেসিস্ট সরকার যারা ছিল এবং গত 53 বছরও যদি বলি, রাজনৈতিক দলগুলোকে, প্রতিষ্ঠানের যে দলগুলো রয়েছে সেগুলোকে ধ্বংস করা হয়েছে। কোনো দলগুলোতে গণতান্ত্রিক চর্চা ছিল না এবং ফাইন্যান্সিয়াল যে ট্রানজ্যাকশনের হিসাবগুলো ফেয়ার ছিল না, যার জন্য মানুষ এগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এবং জনজীবনে গত 15 বছরে রাজনৈতিক সুযোগ সুবিধা থেকে মানুষকে বঞ্চিত করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের একটি সুযোগ এসেছে 5 তারিখের পরে। সে জায়গা থেকে তরুণদেরকে আমরা ঐক্যবদ্ধ করার জন্য এবং রাজনৈতিকভাবে সচেতন করে একটি শক্তিশালী রাজনৈতিক প্ল্যাটফর্ম মানুষকে উপহার দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি প্রেশার গ্রুপ হিসেবে। যদি একদম হ্যাঁ না বলেন, জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক সংগঠন? জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক সংগঠন, কিন্তু রাজনৈতিক দল না। মানে কি একটি শক্তি, রাজনৈতিক শক্তিটা একটি রাজনৈতিক প্রেশার গ্রুপ। মানে আমাদের কনসেনসাসের জায়গা থেকে আমরা রাজনীতি নিয়ে ভাবি, রাজনীতি নিয়ে পড়াশোনা করি, রাজনৈতিক গাঠনিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করি, বাংলাদেশের পুনর্গঠন কিভাবে হতে পারে সেই বিষয়গুলো সবসময় আমরা পর্যবেক্ষণে রাখি। কিন্তু দল যে বিষয়টা কোনো ব্যক্তি বা পরিবার বা জনমানুষকে আকাঙ্ক্ষাকে ধারণ না করে একটা পার্টি স্ট্রাকচার যে দেওয়াটা, সেটাতে আমরা এখনও যাইনি। আমরা পার্টি স্ট্রাকচারের পূর্বে ছাত্রদেরকে আমরা সহযোগিতা করে যাচ্ছি যাতে একটা সুন্দর পার্টি স্ট্রাকচার তারা আনতে পারে এবং সুন্দর ফাইন্যান্সিয়াল সিস্টেম তারা নিয়ে আসতে পারে। জনগণের যে দাবিগুলো সেগুলো যাতে থাকে, গণতান্ত্রিক চর্চাটা যাতে থাকে, এবং গত 53 বছরে যে রাজনৈতিক যে কোনো প্রতিষ্ঠান বলেছিল না, সে প্রতিষ্ঠান রূপে তাদেরকে যাতে নতুন একটি শক্তি রূপে তারা নিয়ে আসতে পারে, সেই জায়গাটা আমরা কাজ করছি। আপনারা 31 ডিসেম্বর একটি ঘোষণাপত্র দেবার কথা ছিল। আপনারা ঘোষণা দিয়েছিলেন যে 31 তারিখ শহীদ মিনার থেকে একটি ঘোষণাপত্র ঘোষণা হবে। সেটি পরবর্তীতে এই যে অন্তর্বর্তী সরকার কিংবা বিভিন্ন রাজনৈতিক দল তাদের সাথে কথা বলে আপনারা সেখান থেকে ফিরে একটি আলটিমেটাম দিয়েছিলেন 15ই জানুয়ারির মধ্যে এটি ঘোষণা করতে হবে। আজকে 13 তারিখ, মাঝখানে একদিন আছে। কতটুকু এগোলো বলে? আমি যতদূর জানি এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার বিএনপি বা জামাতের সঙ্গে আনুষ্ঠানিক এ বিষয়ে এখনো বসেইনি। প্রথমে আমরা যদি একটু ব্যাকে গিয়ে থাকি, সেটা হলো যে 8 তারিখে যখন সরকার গঠন হলো, সরকার গঠনের ওই সময় একটি ঘোষণাপত্র দেওয়া প্রয়োজন ছিল। বিভিন্ন পরিস্থিতির কারণে ওই সময় ঘোষণাপত্র দেওয়া হয়নি।
কিন্তু গত 5 মাস আমরা অপেক্ষা করেছিলাম যে সরকারি, যেহেতু ছাত্র জনতা সরকার গঠন হয়েছে, সরকার নিজ উদ্যোগেই একটি এই যে ঐতিহাসিক ঘটনা ঘটেছে এটা দালিলিক প্রমাণ থাকবে এবং যেটা সংবিধানে সেটা যুক্ত হবে। আমরা সরকারের কাছ থেকেও কোনো উদ্যোগ দেখি নাই এবং বিভিন্ন যারা রাজনৈতিক দল মাঠে ছিল তাদের থেকেও আমরা কোনো উদ্যোগ দেখি নাই। ফলত আমাদের কাঁধে এই দায়িত্বটা আবার এসে পড়ে। সে জায়গা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 31 তারিখে একটি ডিক্লারেশন দেওয়ার তারা শহীদ মিনারে জমায়েতের জন্য হয়। তো সেখানে সরকার যে তার শুভবুদ্ধি যেটা এবং মন্থর গতিতে যেভাবে সরকার চলছে তার সেখানে একটা জাগরণ সৃষ্টি হয়। সরকার নিজ থেকে এটা উপলব্ধি করে যে আমাদের দ্রুত গতিতে এটা পদক্ষেপ নিতে হবে এবং সেটাতে সরকার একটা প্রেস ব্রিফিং করে সেটা সরকার জানান দেয়। আমরা সেই ভিত্তিতে সকল দল পক্ষ গোষ্ঠী, যাতে হলে আমরা যেভাবে 5 তারিখে মাঠে ছিলাম সকলের যে ভাষাগুলো চাহিদাগুলো সেগুলো যদি আমাদের থাকে, সেজন্য হলো আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করে নিয়ে মার্চ ফর ইউনিটির দিকে যাই, যেখানে সকলের মধ্যে একটা সম্মতি থাকবে। এবং আমরা সেখানে একটি ডেডলাইন ঘোষণা করি, যেটা হলো 15 তারিখের মধ্যে সরকার হলো ঘোষণা করবে। আজকে 13 তারিখ পর্যন্ত আমরা এই পর্যন্ত কোনো রাজনৈতিক দল বা যারা নেতৃত্ব দিয়েছে আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদেরকে হলো এই পর্যন্ত সরকার ডাকে নাই। তো সেই জায়গা থেকে আমরা মনে করছি সরকার এখনও মন্থর গতিতে চলছে, তবে আমরা 15 তারিখ পর্যন্ত অপেক্ষা করব। এরপরে সরকারের কি বক্তব্য যদি দেয় সেই বিষয়ে আমরা পরামর্শ করে আমাদের এক্সিকিউটিভ কাউন্সিলে আমরা ডিসিশন নেব। আর যদি বক্তব্য না আসে তাহলে হয়তো বা আমরা আমাদের কর্মসূচির দিকে যাব। তবে ঘোষণাপত্র বা এই যে ডিক্লারেশন শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল সেটার যে একটি দালিলিক প্রমাণ, সেটা থেকে আমরা কোনোভাবেই সরে আসব না। এবং সরকার বলেছে ধৈর্য ধারণ করার জন্য। আমরা বলি যে আমরা দীর্ঘদিন গত 5 মাস আমরা ধৈর্য ধারণ করেছি এবং এই 15 দিনও সরকার যখন উদ্যোগ নিয়েছে আমরা কিন্তু ধৈর্য ধারণ করে আছি এবং মানুষের কাছে যাচ্ছি। আসলে মানুষ কেন এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল আমরা সেই ভাষাগুলো একত্রিত করে আমাদের যে কথাগুলো সেগুলো আমরা লিপিবদ্ধ করেছি। সরকার যখন আমাদেরকে ডাকবে, যদি 15 তারিখের আগে যদি তারা ডাকে, সেখানে আমরা যাব, আমাদের কথাগুলো উপস্থাপন করব। আর যদি সরকার সেখান থেকে সরে আসে বা অন্য কোনো উদ্যোগ গ্রহণ করে, সেখানে ছাত্ররা আমরা এই 31 তারিখে মাঠে আছে, এখনও থাকবো ভবিষ্যতে। তবে আমাদের এই ঘোষণাপত্র আমরা আদায় করে ছাড়বো। আচ্ছা, যেহেতু মাঝখানে একদিন আছে আর 15 তারিখ হতে আপনার আলটিমেটাম দিয়েছেন, জি, যেহেতু আপনি বলছেন এখনো সরকার আপনাদের সঙ্গে বসেনি, আমরা অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে বসছে বলে আমরা গণমাধ্যম বা কেউ আমরা জানি না আনুষ্ঠানিকভাবে, সেখানে কি মনে হয় এই অন্তর্বর্তী সরকারও কি নাগরিক কমিটি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আপনারা যে অবস্থানে ছিলেন সেখান থেকে একটু গুরুত্ব কম দিচ্ছে নাকি আপনাদেরকে? না, আমরা তো আসলে অনধিকার চর্চাটা স্টেট লেভেলে করাটা আমরা অনুচিত বলে মনে করি। মানে যেমন হলো অতীতে যেটা হয়েছে, সরকার এবং তাদের সাপোর্ট বেস যারা ছিল এটা মিলে একাকার হয়ে যেত। তো স্টেট ফাংশনারিজটা আলাদা বিষয় এবং যারা মানে জনগণের যে শক্তিটা বাহিরে রয়েছে তারা কিন্তু আলাদা। ফলত এই জায়গা থেকে যদি জনগণ যেটা চায় প্রতিনিধিত্বকার জায়গায় যদি এই মাঠ থেকে ডিসিশন নেয়, তাহলে গভর্নমেন্ট কিন্তু ফাংশন করবে না। আমরা আমাদের 3 জন যে প্রতিনিধি সরকারে পাঠিয়েছি তারা ওই জায়গা থেকে সরকারকে ফেসিলিটেট করছে, তাদের মধ্যে সরকারের আলোচনা বা বিভিন্ন টেবিলে তারা বসছে, তারা শিখছে এবং সেখানে ডিসিশন কিন্তু হলো স্টেট লেভেল থেকে নেওয়া হচ্ছে। আমরা ওই জায়গা থেকে মনে করি আমরা আমাদের জনগণের যে দাবিগুলো সেগুলো নিয়ে মাঠে আছি। সরকার এবং জনগণের মধ্যে একটি ফারাক থাকা উচিত। অর্থাৎ আগে যেটা হইতো যে বিএনপি এবং সরকার একাকার হয়ে যেত, আওয়ামী লীগ এবং সরকার একাকার হয়ে যেত। আমরা সুস্পষ্ট আমাদের বিবেক বুদ্ধি দিয়ে আমরা ওই জায়গাটা পার্থক্য রাখতে চাই এবং এখানে গুরুত্ব অগুরুত্বের বিষয় না। আমরা মনে করি যে আমরা জনগণের মধ্যে আছি। তো সরকার আসলে জনগণ থেকেই একটি সরকার গণঅভ্যুত্থানের রক্তের মধ্যে দিয়ে সরকার এখানে দায়িত্বহীনতার বা কোনো জিনিস যদি পরিচয় দেয়, এটা জনগণ আবারই হয়তো বা সেই সরকারের বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য হবে। ফলত আমরা এটাকে দেখি জনগণের সঙ্গে আপনারাও কি আছেন? আমরা তো অবশ্যই এখনো জনগণের মধ্যে, আমরা তো কোনো স্টেটের এখনো অংশ না। আচ্ছা, জাতীয় নাগরিক কমিটি স্টেট ফাংশনারিজ কোনো অংশ না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের যখন প্রতিনিধি পাঠিয়েছে, উনি কিন্তু উপদেষ্টা হয়ে গিয়েছেন, উনি কিন্তু জনগণের মধ্যে এখন নাই, উনি সরকারের মধ্যে একটা আপনাদের প্রোগ্রাম আমরা দেখি না তেমন খুব বেশি একটা। আচ্ছা, এখানে আরেকটা বিষয় অনুচিত আশাটা আমরা বলে মনে করি। এখানে এই যে এখন ঘোষণাপত্র দেওয়ার জন্য আলটিমেটাম দেয়া লাগছে কিংবা আপনাদের শহীদ মিনারে আবার দাঁড়ানো লাগছে সেই ঘোষণাপত্র নিয়ে, মানে কখনো কি মানে আফসোস হয় কি না যে সেই 5 আগস্ট থেকে 8 আগস্টের মধ্যে এটি কেন ঘোষণা করলেন না? আপনারা সংবিধানের কথাও বলেন, এটি নতুন করে লিখবার বা পরিবর্তন করার, সেটি তখন সিদ্ধান্ত নিতে পারলেন না, ঘোষণা করতে পারলেন না। এটি কি এখন পড়ায় কিনা মনের মধ্যে? না, ওই সময় আসলে 5 তারিখে যেটা হয়েছিল, সকালে যখন ক্যান্টনমেন্টে অনেকগুলো দলকে আহ্বান করলো, ছাত্রদেরকে কিন্তু আহ্বান করা হয় নাই। যখন
আর্মি অথবা ক্যান্টনমেন্টে ওনারা দেখলো যে জনগণকে বা ছাত্রদেরকে অ্যাভয়েড করা যাচ্ছে না, তখন কিন্তু তাদের আমাদের সাথে যোগাযোগ শুরু করে। তো তখন যে পরিস্থিতি চলছিল যে একটি বিপ্লবী সরকার গঠনা করা অথবা কোনো কিছু, সেখানে বিপ্লবী সরকার গঠনের পরিস্থিতি আসলে বাংলাদেশে ওই সময় ছিল না, কারণ আমরা বাংলাদেশের সভরেনিটি যেটা এবং সিভিল ওয়ার এই দুইটা বিষয়কে অ্যাভয়েড করেছি এবং সুচারুরূপেই, ফলত আমরা ওইটা নিয়ে আমাদের আসলে কোনো আফসোস নেই। এবং সেকেন্ড একটা বিষয় ছিল, আমরা কিন্তু অন্যান্য দলের সাথেও যোগাযোগ রাখছিলাম যে একটি জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করা যায় কিনা, সেখানেও তারা সাড়া দেয়নি এবং তারা বলেছে যে আমরা এখানে সরকারে না গিয়ে ভবিষ্যতে নির্বাচনের মাধ্যমে যাব। এবং সরকারের যে অংশীজনগুলো রয়েছে সবগুলো দলের সাথে ব্যাটিং করে নেওয়া হয়েছে সরকারে যারা আছেন, এবং এখানে ছাত্রদের প্রতিনিধি মাত্র 3 জন আছেন এবং বাকি যারা ওরা কিন্তু বিভিন্ন দল বা অ্যাফিলিয়েটেড ছিল, এটা সকলেই জানে। তো ওই জায়গা থেকে আমরা মনে করি আমাদের কোনো আফসোস নেই, আমরা জনগণের বা বাংলাদেশের সভরেনিটি রক্ষার জন্য, বাংলাদেশের মানুষের শান্তির জন্য, এই যে রাস্তায় লাশ পড়েছিল, ডাকাতি রাহাজানি চলছিল, এগুলো বন্ধ করার জন্য একটি সুষ্ঠু প্রক্রিয়া, একটা স্টেটের শান্তি প্রক্রিয়া ফিরিয়ে আনার জন্য আমরা এই কাজগুলো করেছি। সেখানে আমরা পাওয়ার এক্সারসাইজের জায়গায় যদিও একটু পিছাই, কিন্তু আমরা মনে করি যে জনগণের ইতিহাসের কাঠগড়ায় জনগণকে একটি শান্তি প্রক্রিয়া আমরা উপহার দিয়েছিলাম এবং সেই জায়গায় আমরা জনগণের কাছে দায়বদ্ধ থাকব। আচ্ছা, আপনারা প্রতিনিয়ত একটি কথা বলেন যে ঐক্যের কথা বলেন, আপনারা রাজনৈতিক দল, জনগণ, সামাজিক সংগঠন, পেশাজীবী সংগঠন, আপনারা একটা ঐক্যর কথা সবসময় বলে থাকেন, ঐক্য চান, সেটি সেই জুলাই থেকে আমরা দেখেছি ঐক্যের কথা বলে আসছেন। কিন্তু আপনারা এখন এই যে ঘোষণাপত্রের যে একটি জনমত তৈরির জন্য আপনারা লিফলেট বিতরণ করছেন, কর্মসূচি পালন করছেন, আপনারা করছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও করছে, একদম আমরা দেখছি মফস্বল পর্যন্ত এটি চলছে, জেলা পর্যায় পর্যন্ত চলছে। তো এটি করতে গিয়ে আমরা দেখলাম দুটি জায়গায় আপনাদের মধ্যে বিভেদ বা সংঘর্ষের ঘটনাও ঘটেছে, গণমাধ্যমে এসছে, পিরোজপুরে আর হলো যে চট্টগ্রামে। তা আপনারা ঐক্যর কথা বলে আপনাদের মধ্যেই তো ঐক্যের এখন অভাব দেখা যাচ্ছে, এটি কেন? এটা হলো বিভিন্ন জায়গায় দুটি ঘটনা ঘটেছে, সেটার জন্য আমরা নাগরিক কমিটি থেকে দুঃখ প্রকাশ করছি। এবং যে চিটাগংয়ে এবং অন্যান্য জায়গায় যে ঘটনাগুলো ঘটেছে সেটা আসলে আমাদের পলিটিক্যাল কালচার বাংলাদেশে বিদ্যমান আছে। তো আমরা জাতীয় নাগরিক কমিটির 3টি প্রতিশ্রুতি নিয়ে কিন্তু মাঠে কাজ করা শুরু করেছি। একটি হলো আমরা সংগঠিত হব, আমরা সংগঠিত হচ্ছি, সেখানে আমরা প্রতিরোধ করব, অর্থাৎ ফেসিস্টের বিরুদ্ধে আমরা প্রতিরোধ করব এবং পুনর্গঠন করব। আমরা সেই কালচারগুলো থেকে বের হওয়ার যাত্রা শুরু করেছি। এবং আপনারা দেখেছেন গত 5টি মাসে আমরা যথেষ্ট ধৈর্য সহকারে সকল মফস্বল জায়গাতে যাদেরকে আমরা সংগঠিত করেছি, আমরা এগুলা ম্যানেজমেন্ট বা শৃঙ্খলাটা আমরা রক্ষা করেছি। বিভিন্ন জায়গায় কিছু ঘটনা ঘটছে, সেগুলো আমরা দ্রুত গতিতে পদক্ষেপ নিচ্ছি, কারণ আমাদের অতীতের যে কালচারটা রয়েছে বা সংস্কৃতিটা রাজনৈতিক ক্ষেত্রে পাওয়ার এক্সারসাইজিংয়ের বিষয়টা, সেটার ক্ষেত্রে অনেক জায়গায় মনোমালিন্য হচ্ছে। এগুলো কিভাবে আরও সুস্থ বা সুন্দর রূপে নিয়ে আসা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি। এটা যদি জনগণ কোনো দুঃখ পেয়ে থাকে যে আমাদের উপর তাদের অনেক এক্সপেকটেশন ছিল যেটাতে তারা ব্যাহত হচ্ছেন বা তাদের আশা হারাচ্ছেন, সেটাতে আমরা তাদেরকে বলবো যে আপনারা ধৈর্য ধারণ করুন এবং আমরা দুঃখ প্রকাশ করছি এবং আমরা আরও পরিশ্রম করব যাতে এই ধরনের কোনো ঘটনা আমাদের সামনে না ঘটে। এই ঘটনাগুলোকে আপনাদের লোকে ঘটাচ্ছে নাকি, মানে তৃতীয় কোনো পক্ষ আপনাদের কমিটির মধ্যে ঢুকে যাচ্ছে বা এই প্রচারপত্র বিলির মধ্যে সে ঢুকে যাচ্ছে? আপনাদের ফাইন্ডিংস কি? আপনারা নিশ্চয়ই আমাদের কিছু ফাইন্ডিংস আছে, বিভিন্ন দল থেকে তো অনেকে আসতেছে এবং এখানে যখন স্বতঃস্ফূর্তভাবে সকলে অংশগ্রহণ করেছিল, সব দল মত নানা বিভাজনের মানুষ ছিল, কিন্তু যে মানুষটা এখন আমার ঘরে এসেছে কিন্তু অথবা আমাদের জনগণের ঘরের মধ্যে সে চলে এসেছে, আমি তাকে বলবো না সে অন্য কোনো দল বা কোনো কিছু, সেই আমাদের যে এক দফা দাবির জন্য যে আমরা কাজে নেমেছিলাম সেটা সে মেনে এসেছে। তো তাদের অনেকের মধ্যে যদি সংস্কৃতিগত কোনো সমস্যা থেকে বা চর্চা থেকে থাকা আগের, সেটাতে আমরা তাদের কাছে বলছি যে আপনারা এগুলো একটু পরিবর্তন করুন, কারণ আমরা নতুন বাংলাদেশে আসলে এগুলো চলবে না, নতুন বাংলাদেশে এই সংস্কৃতির বাইরে এসে আমাদেরকে চলতে হবে। এবং অনেকেই মনে করে যে বিভিন্ন ভাই ম্যানেজ করলে বা কোনো কিছু, যেটা আমাদের সংস্কৃতি চলছে রাজনীতিতে, না আমরা ওইখানে বলছি না, এটা আসলে আইডিয়া বেসিসে আমরা আমাদের আগামী রাজনীতিটা হওয়া উচিত, যেখানে আসলে বাংলাদেশটা কেমন হবে, বাংলাদেশের সমস্যা সমাধানটা কেমন হবে সেইগুলা ভিত্তিতে। তো অনেকের মেনে নিতে সমস্যা হচ্ছে, কিন্তু আমরা এখনও তাদের জনগণ এবং তাদের কাছে আহ্বান করব যে বাংলাদেশের যদি সত্যিকারে আমরা সুন্দর একটি বাংলাদেশ উপহার দিতে চাই, তাহলে সেটা আসলে আমাদের মেনে না ছাড়া আর অন্য কোনো উপায় নাই।
তো আপনাদের হয়তো এখানে কোনো একটু স্যাক্রিফাইস হবে যে ব্যক্তিগত যে রাজনীতি সেটা থেকে বেরিয়ে এসে জনগণের বা বাংলাদেশ পক্ষের যে রাজনীতি সেটা করতে হচ্ছে, এখানে নিজেকে স্যাক্রিফাইস করতে হচ্ছে। তো সেই জায়গায় আমরা তাদেরকে বলবো যে সেবা দানের রাজনীতি মন মানসিকতা নিয়ে আপনারা বিভিন্ন প্ল্যাটফর্মগুলোতে আসুন, যাতে হলো আপনাকে মানুষ গিয়ে সেবা না দিতে হয়, উল্টোটা হলো মানুষকে আপনি যাতে সেবা দেন। এই ত্যাগ তিতিক্ষার জায়গার মন মানসিকতা নিয়ে যারা ভবিষ্যতে আসবে, যারা কাজ করছে, আমরা তাদেরকে এই আহ্বানটা জানাচ্ছি। আপনারা যে মাঠে ময়দানে যাচ্ছেন, জেলা উপজেলা লেভেলে যাচ্ছেন, একদম রুট পর্যায়ে আপনারা যাচ্ছেন মানুষের কাছে, সেটি হোক ঘোষণাপত্রের পক্ষে জনমত গঠন, বা আপনারা হয়তো রাজনৈতিক দল করবেন, তারও একটি উদ্দেশ্য থাকতে পারে মানুষের কাছে যাবার জন্য, তারও একটি জনমত আপনারা নিচ্ছেন। তো সেখানে আমরা দেখছি সেখানেও দু একটি জায়গায় বাংলাদেশের এই মুহূর্তে বৃহৎ যে রাজনৈতিক দল বিএনপি রয়েছে, তাদের সঙ্গে আপনাদের বিভিন্ন জায়গায় আমরা খবর পেয়েছি বা দেখেছি, গণমাধ্যমে এসেছে, কিছু হামলার ঘটনা ঘটেছে, কিছু আপনাদের সঙ্গে দু এক জায়গায় খারাপ আচরণ হয়েছে, আমরা দেখেছি, খারাপ ঘটনা ঘটেছে। এই যে বিএনপির সঙ্গেও একটি আপনাদের সম্পর্কের আমরা দেখেছি অবনয়ন হয়েছে, মানে এটি কেন? এটি কি আপনারা মাঠের একদম মানে ফিল্ড পর্যায়ের সমস্যা, নাকি কেন্দ্রেও আপনাদের একই অবস্থা? বিএনপি, নাগরিক কমিটি বা জামাত, আপনাদের কি কেন্দ্রেরও কি এভাবেই বিভেদ চলছে কিনা, আমি সে উত্তর জানবো। তো দর্শক, তার আগে ছোট একটি বিরতি ফিরছি, একটু পরে সঙ্গেই থাকুন। ফিরলাম বিরতির পর, কথা বলছিলাম ভোট সূত্র নিয়ে। আমরা ছিলাম নাসিরউদ্দিন পাটোয়ারি। আপনার কাছে জানবার ছিল যে বিএনপি বা জামাতের সঙ্গে এই মুহূর্তে জাতীয় নাগরিক কমিটির সম্পর্কটা আসলে কেমন, যেটি আমরা মফস্বলে বা জেলা পর্যায়ে দেখছি আপনাদের মধ্যে একটি বিভেদ, বা একে অন্যকে আমরা দেখছি একটু আপনারা সুযোগ দিতে চাচ্ছে না, মানে জাতীয় পর্যায়ে এমন কিনা? না, জাতীয় পর্যায়ে এমন না। জাতীয় পর্যায়ে আমাদের একটা সম্পর্ক রয়েছে এবং ঐক্যের জায়গাটা রয়েছে, এবং আমরা মনে করি যে আমাদের জায়গা থেকে যারা আমরা 5 তারিখে একসাথে শেখ হাসিনাকে বা ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছিলাম, আমাদের সেই ঐক্যের জায়গাটা রাখতে হবে এবং এটা বাংলাদেশের মানুষের প্রয়োজনীয় রাখতে হবে। সেই জায়গাটাকে আমরা ওনাদের সাথে যোগাযোগ আছে, কথা বলা হচ্ছে। কিন্তু আমরা আমাদের যারা বিভিন্ন মফস্বল এলাকাতে কাজ করছে, আমরাও তাদেরকে ওই মেসেজটা পাঠিয়েছি। ফলত তারাও তাদের জায়গা থেকে যথেষ্ট সংবেদনশীল আচরণ বা ঐক্যের জায়গা থেকে তাদের কাজ করছে। কিছু কিছু ক্ষেত্রে মফস্বল জায়গায় বিএনপির যারা নেতাকর্মীরা আছে তাদের থেকে দায়িত্বশীল আচরণ তারা করছে না। এটা হলো বাংলাদেশের, আমি মনে করি যে এটা বিএনপির জন্য এটা রাজনৈতিক একটা সংস্কৃতির মধ্যে রয়ে গিয়েছে। তো ওনারাও চেষ্টা করছেন ওই বিষয়টা তাদের শৃঙ্খলার মধ্যে আনার জন্য। হোপসো আমরা দ্রুতই সবাই একসাথে এই বিষয়টা কার্যকর করতে সক্ষম হব। চেষ্টা করছেন, এটি আপনি নিশ্চিত কিভাবে হলেন? মানে এটা কি বিএনপির কেন্দ্রীয় জানানো হয়েছে? জি, আমার সাথে কথা হচ্ছে, অনেকে সিনিয়র লেভেলের যোগাযোগ আছে এবং তাদের সাথে প্রতিনিয়ত এই বিষয়ে আমরা কাজ করছি। আচ্ছা, আর সেক্ষেত্রে আপনারা মানে কাজ করতে গিয়ে কতটা বাধার সম্মুখীন হচ্ছেন, এবং বাধাটা কি সব রাজনৈতিক দলগুলো থেকে পাচ্ছেন কিনা? না, রাজনৈতিক দলগুলো থেকে নাকি লোকাল বাধা, ঠিক মানে কারা বাধা দিচ্ছে? এটা আসলে লোকাল যে বিষয়গুলো, এগুলো একটা সামাজিক বিষয় থাকে। সেখানে দেখা যাচ্ছে দীর্ঘদিনের তার থাকে জমির বিরোধ থাকে, কিন্তু এটা অনেক সময় হলো পলিটিক্যাল দল হিসাবে এটা চলে আসে, যে বিএনপি বা অন্যদের মধ্যে। ইভেন এটা হলো অনেক জায়গায় পলিটিক্যাল প্রবলেম হলো ধর্মীয় দাঙ্গায় রূপান্তরিত হয়। আমাদের অনেকগুলো কেস, সেটা যেটা আপনারা দেখেছেন যে সমকালে প্রকাশিত হয়েছিল, অধিকাংশ 9টা কেস এরা উপস্থাপন করেছিল। সেখানে দেখিয়েছেন যে আমরা সাম্প্রদায়িক বলে যে মানে বিষয়গুলো ঘটেছে, সেখানে অনেকটাই পলিটিক্যালি ছিল। আবার অনেকগুলো হলো ধর্মগত ছিল, যেটাকে পলিটিক্যাল রূপ দেখানো হয়েছে। তো এইভাবে অনেকগুলা বিষয় এসেছে। আমরা মনে করি এখানে সামাজিক একটা প্রভাব প্রতিবৃত্তি অথবা পরিবার কেন্দ্রিক কিছু ঝামেলা থাকে, যেটাকে আসলে রাজনৈতিক জায়গায় নিয়ে আসা হয়। এটা অনেক জায়গায় ঘটছে। তো আমরা সেই বিষয়ে তাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখছি, আমাদের মধ্যে কথা হচ্ছে। যেভাবে আমরা 5 তারিখের আগে রেখেছিলাম বা 5 তারিখের পরে, আমরা দ্রুত এটা সমাধানের চেষ্টা করছি। আচ্ছা, আপনাদের যে মূল লক্ষ্য ছিল, আমরা যদি বলি ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেখানে মূল কথাই ছিল যে জাতীয় ঐক্যর একটি কথা বারবার বলা হচ্ছিল, কিন্তু সেই ঐক্য আমরা প্রথমে দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে বিএনপি এবং জামাত যারা সমর্থক, তারা খুব লেখালেখি করছিল একে অন্যকে তির্যকভাবে, আমরা এটি দেখছি। এটি হতে হতে আমরা মাঠ পর্যায়ে দেখলাম, এবং সর্বশেষে আমরা গতকাল দেখলাম কুষ্টিয়ায় বিএনপি এবং জামাতের মধ্যে সংঘর্ষে একজন মারাও গেলেন, জামাতের একজন কর্মী। তাহলে এই যে ঐক্যের কথা আপনারা বলছিলেন, সেটি কি এই 5 মাসে ব্যর্থ হতে চলেছে?
ঐক্যের জায়গাটা আমরা প্রথমত ঐক্যের জায়গা একটি রয়েছে যে শেখ হাসিনার বিরুদ্ধে সব ঐক্যবদ্ধ। আপনারা দেখেছিলেন যে যখন আওয়ামী লীগ ঘোষণা দিয়েছিল তারা 0 পয়েন্টে আসবে গুলিস্তানের, সবাই কিন্তু ঐক্যবদ্ধভাবে আবার সবাই মাঠে নেমে গিয়েছিল। এবং বাংলাদেশ প্রশ্ন বা বাংলাদেশের যে দলগুলা মুজিববাদী ফেসিস্ট বা ইন্ডিয়ান যে বা আধিপত্যবাদী যে শক্তিগুলো রয়েছে সেগুলোর বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ। এখন আপনি যে বিষয়ের অবতারণা করেছেন জামাত এবং বিএনপি, জামাত এবং বিএনপির মধ্যে বিভিন্ন মফস্বল এলাকায় ক্ষমতার একটু লড়াই হচ্ছে, যেটা আমরা কুষ্টিয়াতে পর্যবেক্ষণ করে দেখেছি। এবং সেখানে যে সংস্কৃতির মধ্য দিয়ে ওনারা যাচ্ছেন, সেই সংস্কৃতিটা যাতে বন্ধ হয় সেটা নিয়ে আসলে জাতীয় নাগরিক কমিটি কাজ করছে, যাতে আমরা এই সংস্কৃতির মধ্যে পড়তে না হয়। কিভাবে হলো অন্যজনের প্রাণহানি বা অন্যজনের আহত বা নিহত এটা অ্যাভয়েড করে একটা সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে সবাই একসাথে সোসাইটির থেকে রাজনীতি করতে পারে, আমরা সেই জায়গাটা থেকে কাজ করছি। এবং এটার মধ্য দিয়ে এটা তো আমাদের দীর্ঘদিনের প্র্যাকটিস রয়ে গিয়েছে, আমাদের সামনে এই সুযোগ। দেখে আপনার কেন মনে হচ্ছে জামাত এবং বিএনপি জাতীয় নাগরিক কমিটির চেয়ে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বড় দল, তাদের সমর্থন অনেক বেশি নাগরিক কমিটির চেয়ে, আপনাদের কথা জামাত বা বিএনপি কেন শুনবে? না, আমরা তো বিভিন্ন দলগুলোর এই যে কালচার থেকে গত 53 বছরে যতগুলো সংস্কৃতি ছিল যেগুলো মানুষকে প্রতিনিয়ত হলো আঘাত করছিল, সেটার বিরুদ্ধেই হলো ছাত্ররা নেতৃত্ব দিয়েছিল। এবং সেই জায়গা থেকে ওনারা শুনবে নাকি শুনবে না এটা বিষয় না, বিষয়টা হলো জনগণ এই সংস্কৃতি আর চায় না। ফলত জনগণের মধ্য দিয়ে আমরা হলো জনগণকে অ্যাওয়্যার করি বা সতর্ক করি, যাতে হলো তাদেরকে সেই সংস্কৃতি বন্ধ করতে তারা বাধ্য করে। এবং যেহেতু তাদেরকে দিন শেষে জনগণের কাছে যেতে তারা বাধ্য ভোটের জন্য, ফলত জনগণ যেটা বলবে তাদেরকে সেটা শুনতেও তারা বাধ্য। যেহেতু তারা জনগণের কাছে দায়বদ্ধ এবং জনগণের ভোটের মাধ্যমেই তারা আবার নির্বাচিত হবে অথবা যে কেউ বাংলাদেশে ক্ষমতায় আসুক, ফলত জনগণ যে সংস্কৃতি চায় না সেটা তারা শুনতে বাধ্য। আচ্ছা, এক্ষেত্রে আপনি কি মনে করেন না যে এই যে এখন যে বিভেদটা চলছে মাঠ পর্যায়ে বিএনপি জামাত কিংবা নাগরিক কমিটির সঙ্গেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া হয়েছে, বরিশালে হয়েছে, 16 ডিসেম্বর আমরা সেগুলো দেখেছি, বিএনপির সঙ্গে আপনাদের সংঘর্ষ হয়েছে। তো আমরা আজকে আলোচনা করছি যে বিষয়ে ভোট সূত্র, ভোট যত সামনের দিকে এগোবে, জাতীয় নির্বাচন হোক স্থানীয় হোক, মানে এটি আরো বাড়বে বলেই কি মনে হয় না নাকি? এটা যদি আমাদের সকল মানে রাজনৈতিক দলগুলো একসাথে বসে, যেটা আমার মনে হচ্ছে যদি সোশ্যাল একটা কন্ট্যাক্টের মধ্যে এসে এসে আসা হয়, তাহলে হয় এটা অনেক ভালো হবে। যেমন আপনারা দেখেছেন 5ই আগস্টের পরে ক্যাম্পাসগুলোতে সকল ছাত্র সংগঠনকে নিয়ে একটি সামাজিক চুক্তি করা হয়েছিল এবং সেই সামাজিক চুক্তির মেয়াদ আমরা দেখেছিলাম 1 মাসে ওই ধরনের কেউ ব্রেক করে নাই, কিন্তু পরবর্তীতে অনেকে এটা ব্রেক করেছে। যে বিভিন্ন হলে যদি একটা গোষ্ঠী বা রাজনৈতিক দলের সদস্যরা তাদের সিট নিতে চায়, তখন অন্য দল এসে বাধা দিচ্ছে। ফলত আমরা টিএসসিতে বসে সকল সংগঠনের মধ্যে একটা সামাজিক চুক্তি করেছিলাম, এর ফলে কিন্তু আমরা এটা অনেকটুকু অ্যাভয়েড করতে সক্ষম হই। এখনও যদি সকল দল একসাথে বসে যে আমরা প্রত্যেকের যে কথাগুলো পলিসিগুলো মানুষের কাছে প্রচার করব, যে অ্যাকসেপ্ট করে তাকেই মানুষ ভোট দিবে, সেই জায়গা থেকে আমরা কাজ করব। এভাবে যদি একটা সোশ্যাল কন্ট্রাক্টের মধ্যে দিয়ে আমরা আসতে পারি, হয়তো বা এই বিষয়গুলো ভবিষ্যতে আমরা অ্যাভয়েড করতে পারবো। একসঙ্গে বসানোর এখন পর্যন্ত বহল না, গত 5 মাসে এটা একবার শুধু দেখেছি প্রধান উপদেষ্টার একটি যে যখন খুব বড় সংকট চলছিল তখন একবার বসা হয়েছিল তার আমন্ত্রণে, কিন্তু রাজনৈতিক দলগুলোর তো কোনো উদ্যোগ এখনো পর্যন্ত রাজনৈতিক দলগুলোর থেকে যে উদ্যোগটা আমরা মনে করি এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিতে পারে অথবা জাতীয় নাগরিক কমিটিও নিতে পারে। হ্যাঁ, আমরা এটা নিতে প্রস্তুত আছি, কারণ এবং সেখানেও আমরা রাজনৈতিক দল বা জনগণকে বলবো যে তাদেরকেও সেই বিষয়ে হলো যে একটা কমিটমেন্টের মানে থাকা উচিত বলে মনে করি। এবং তাদের মধ্যে একটা ভীতি বিরাজ করছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে, যে তাদের ডিসিশন মেকিং যে পাওয়ারগুলো সেগুলো তো আমরা জনবান্ধব ডিসিশন দেখতে পাচ্ছি না। কারণ জনগণ তো রক্ত দিয়েছিল আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে তারা বিদায় করবে, আওয়ামী লীগের বিচার করবে, সেগুলো তারা উদ্যোগ গ্রহণ করছে না। দ্রব্যমূল্যের বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলো কথা বলছে না। মানুষের জনজীবনে যে সমস্যাগুলো ক্রিয়েট হয়েছে সেগুলো নিয়ে তারা কথা বলছে না। সংস্কারের প্রক্রিয়াটা কেমন হবে সে বিষয়ে তারা কোনো রোড ম্যাপ দিচ্ছে না। এবং আগামীতে বাংলাদেশ কোন দিকে প্রবাহিত হবে সেদিকে রাজনৈতিক দলগুলো কোনো রোড ম্যাপ দিচ্ছে না। এবং তারা শুধু বলছে অপরের উপর দায়টা চাপিয়ে দিচ্ছে বা সরকার বা অন্যদের উপরে যে দ্রুত ইলেকশন দিতে হবে বা এটা রোড ম্যাপটা কী হবে, তাদের থেকে আমরা কোনো প্রস্তাবনা দেখতে পাচ্ছি না। তো এটা হলো আমি মনে করি যে বাংলাদেশের দীর্ঘ 53 বছরের যে দেউলিয়াত্ব রাজনৈতিক দলগুলো অথবা এই প্রতিষ্ঠানগুলো যে ধসে পড়েছে, সেটা জনগণের সামনে 5 তারিখের পরে আরও বড় আকারের সম্মুখে হাজির হচ্ছে, যে তারা যে ব্যর্থ হয়েছে এবং তাদের ব্যর্থতার বিষয়টা এখন মানুষের সামনে
উদ্ভাসিত হচ্ছে। তো সেই জায়গা থেকেই হয়তো বা জনগণের সামনে একটি যদি নতুন রাজনৈতিক দল আসে, এই বিষয়গুলো থেকে শিক্ষা নিয়ে ব্যর্থতার গ্লানি মুছে জনগণ হয়তো ওই বিষয়টা অপেক্ষা করছে। আচ্ছা, আপনি বলছিলেন যে এই বর্তমান প্রেক্ষাপটে যদি সব একসঙ্গে বসে, যেটি ছাত্ররা বসেছিল টিএসসির কথা আপনি বলছিলেন, কিন্তু আমরা কিন্তু পরবর্তীতে দেখেছি আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন পরবর্তীতে আরও কয়েকটি আয়োজন করেছিল, সেখানে কিন্তু ছাত্রদল শেষের দিকে আর যাচ্ছিল না, তাদের আয়োজনের ডাকে সাড়া দিচ্ছিল না। তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন নাগরিক কমিটি যদি এমন আয়োজন করে, সেখানে কি বিএনপি বা জামাত আপনাদের আমন্ত্রণে সাড়া দেবে এই মুহূর্তে? এটা বিএনপি এবং জামাতের যারা লিডিং রয়েছেন তারা আমরা মনে করি এখনো দিবে, এবং আমাদের সে সক্ষমতা রয়েছে এবং সে জায়গাটা রয়েছে। যদি তারা না দেয় তাহলে তারা একজন আরেকজনকে মারবে, একজন হসপিটালে যাবে, আরেকটা ফ্যামিলি ধ্বংস হবে। তো ওনারা যদি ধ্বংসযজ্ঞ চালাতে চায় তাহলে হয়তোবা জনগণ তাদেরকে সেই ধ্বংসযজ্ঞ থেকে এসে বন্ধ করবে, এবং জনগণ আগামীতে যখন তারা ভোটের জন্য বিভিন্ন ঘরে যাবে তখন তাদেরকেও জনগণ কোনো আমন্ত্রণে সাড়া দিবে না। তো সেই জায়গা থেকে তারা যদি ভবিষ্যৎ লক্ষ্য রাখে এবং লিডারশিপ জায়গাটা তারা যদি সেই চিন্তাটা তাদের মাথায় রাখে, তারা অবশ্যই দেওয়া উচিত বলে আমরা মনে করি, এবং তারা দিতে বাধ্য, কারণ যেহেতু জনগণের ভোটেই তারা নির্বাচিত হবে। আপনি কি বলতে চাচ্ছেন বাংলাদেশের এই যে গতানুগতিক রাজনীতি, যে বিএনপি বা আওয়ামী লীগ ছিল বা জামাত, এই যে মারামারি বা একে অপরকে দোষারোপ করা, মানে এটি জনগণ নিচ্ছে না আর বা নিবে না, এটি খুব আপনি মানে কনফিডেন্টলি বলছেন? জি জি, আমি এটা কনফিডেন্টলি বলছি, কারণ আপনারা দেখেন যে ৭১-এ মানুষ একটি মুক্তিযুদ্ধ করেছিল, এখানে সাম্য মানবিক ন্যায় বিচারের একটি বাকশাল কায়েম হয়েছিল। তো ওইটাকেও কিন্তু মানুষ প্রতিহত করেছিল, এবং পরবর্তীতে সেনা এবং জনতারও একটি মিলিনও কিন্তু সরকার গঠন হয়েছিল, যে মানে যেটা হলো বিএনপির সরকার। সেটাও যখন ব্যত্যয় ঘটিয়েছিল সেখানেও কিন্তু মানুষ প্রতিবাদ জানিয়েছিল, সেটা থেকে মানুষ সরেছিল। এবং ৯০-এ আমাদের সামনে বড় একটা সুযোগ এসেছিল বন্দোবস্তের জন্য, সেখানেও কিন্তু তারা জনগণের সাথে মানে বিশ্বাসঘাতকতা করেছে এবং নিজেদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করেছে, এবং সেটার মধ্য দিয়ে কিন্তু ১/১১-র মতন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। সেই ১/১১ পরিস্থিতির মধ্য দিয়ে আরও বাংলাদেশকে সংকটকে ঠেলে দিয়েছিল একটি ফেসিজমের মধ্য দিয়ে, এবং সেই ফেসিজমকে মানুষ বিদায় করেছে। তো এটা যত উপরেই উঠুক না কেন, মানুষ তাদেরকে সেই জায়গা থেকে নামিয়েছে। তো এটা যে কোনো রাজনৈতিক দল, কালচার তাদের যদি করতে চায়, গত ৫৩ বছরের যদি আমরা ইতিহাসের পরম্পরা যায় তাহলে সেটাকে মানুষ প্রত্যাখ্যান করেছে। ইভেন যদি আমরা ৭১-এর পূর্ব যাই, মুসলিম লীগের মতন একটি দল বাংলাদেশ থেকে হারিয়ে গিয়েছে, আওয়ামী লীগের মতন একটি দল বাংলাদেশ থেকে হারিয়ে গিয়েছে। ভবিষ্যতে কোন দলটা বাংলাদেশ থেকে এই সংস্কৃতি যদি চর্চা করে সেটা হারাতে বাধ্য হবে। তো সেই জায়গা থেকে আমাদের তরুণ প্রজন্ম যেটা হলো, এটা নট অনলি দ্যাট যারা বৈষম্য এবং নাগরিক কমিটিতে রয়েছে, পুরো বাংলাদেশের তরুণ প্রজন্ম যারা বিএনপিতেও রয়েছে, জামাতেও রয়েছে, আমাদের মধ্যে কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং বা বোঝাপড়া রয়েছে। কিন্তু এই তরুণ প্রজন্মে যুদ্ধটা নেমেছিল নতুন একটা জায়গায় যাওয়ার জন্য, বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য। আমাদের সামনে সেই সুযোগটা এসেছে, কিন্তু এই তরুণ প্রজন্মকে দমিয়ে চাপিয়ে রেখে যারা আমাদের প্রিভিয়াস লিডারশিপ রয়েছেন তারা কিন্তু বাংলাদেশের সাথে বিশ্বাসঘাতকতা করে যাচ্ছে। এই যে আপনি মানে বললেন যে মানুষও চাচ্ছে নতুন কিছু বা তরুণ প্রজন্ম, অনেক মানুষের কথা বলছেন, কিন্তু আমরা কিন্তু মানে আপনি বলছেন যে হয়তো বিএনপির সংঘর্ষটা মানুষ নিচ্ছে না বা জামাতের যে গতানুগতিক রাজনীতির মানুষ নিচ্ছে না, কিন্তু আমরা তো বিএনপি জামাতের যে বিভিন্ন সমাবেশ বা সম্মেলন করছে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে, সেখানে তো লক্ষ লক্ষ মানুষের মানে সমাগম দেখি, তাহলে তারা নিচ্ছে, আবার নিচ্ছে না আপনি কিভাবে বলছেন তাহলে? না, আমরা বলি যে নিচ্ছে না, সেটা হলো আপনি ৫ তারিখে দেখেছিলেন। ৫ তারিখে যে লোকগুলা নেমেছিল, অথবা গত ১৫ বছরে যে আপনি যারা এখন মাঠে বিভিন্ন জায়গায় সমাগম হচ্ছে, তারা কিন্তু ওই ফেসিজমটাকে তারা বিদায় করতে সক্ষম হয়নি। কেন সক্ষম হয়নি? কারণ দলগুলোতে পুরো যদি বাংলাদেশের পলিটিক্যাল সিনারিও আমরা চিন্তা করি, ২.৫ থেকে ৩% মানুষ হলো রাজনীতি করে, তারা ওটার মধ্যে রয়েছে, এবং তারা যখন কোথাও একটা জেলা বা বিভাগে জনসমাবেশ করে সকলে কিন্তু ওই জায়গায় একটা জায়গায় একত্রিত হয়, আশপাশের জেলার লোকজন আসে, আশপাশের জেলার লোকজন আসে, কিন্তু এর বাইরে কিন্তু বড় একটা মানুষের সোসাইটিতে পড়ে রয়েছে যারা প্রতিনিয়ত ক্ষেত খামার ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানে কাজ করে। আপনি তাদেরকে খারিজ করতে পারবে না, তাদের মধ্যে রাজনৈতিক বোধ আছে। তো তারা কিন্তু দলগুলোকে যখন দেখে যে তারা ওই বিষয়ে কথা বলছে না, তাদেরও একটি শক্তির জায়গা রয়েছে। তো তারা যখন ঐক্যবদ্ধ হবে, এই ধরনের সমাবেশগুলো কিন্তু ভবিষ্যতে হারিয়ে যাবে একদম। মানে সেটাই ভোটের মাঠের কথা বলছেন, ব্যালটের? হ্যাঁ, আমাদের তো আমরা এটা বলছি যে এখানে বাংলাদেশে একটা রেভলিউশন হয়েছে, বুলেটের রেভলিউশন, যেটা হলো আমরা রক্ত দিয়েছি। তো সামনেরটা হয়তো ব্যালটের রেভলিউশনটা হবে, তরুণ প্রজন্ম সেই জায়গাতে। এবং আমি বাংলাদেশের যে তরুণরা এখনও রাজনীতিতে আগ্রহী হয় নাই, বিএনপিতে যারা তরুণরা রয়েছেন, জামাতে যারা তরুণরা রয়েছেন, আপনারা সেই জায়গা থেকে নিজেদের মেরুদণ্ডটা সোজা করে
আপনাদের যারা সিনিয়র লিডারশিপ রয়েছেন তাদেরকে আপনারা প্রশ্ন তুলুন যে আপনারা কি 53 বছরের আগের সংস্কৃতিতে চলবেন নাকি নতুন বাংলাদেশের সামনে যে সুযোগটা এসেছে সেই সংস্কৃতিতে চলবেন। সেই জন্য আমরা বিভিন্ন দলে যারা তরুণরা রয়েছে তাদেরকে বলবো আপনারা কোনো দলদাস হবেন না, দল কানা হবেন না, কোনো অর্থের কাছে নিজেদের মেরুদণ্ড বিক্রি করবেন না। আপনারা 5 তারিখে যে সাহসটা দিয়েছিলেন বিভিন্ন দলের তরুণরা, আপনারা সেই সাহসের মধ্যে ফিরে আসুন। আচ্ছা, আপনাদের যে ব্যালটের রেভলিউশনের কথা বলছেন, সেখানে যে আপনারা রাজনৈতিক দল করবেন, সেখানে কি বিএনপি জামাত থেকেও তরুণরা আসতে পারে বা বড় কোনো চমক থাকবে কিনা সেটা আপনাদের রাজনৈতিক দলে? আমাদের এই 5 তারিখে যেটা হয়েছিল, এটা মানে আমি আপনাকে যদি একটু পরম্পরাটা বলি, অনেকগুলো রাজনৈতিক দল ডিসিশন নিতে পারে না আমরা কি মাঠে নামবো নাকি নামবো না, কিন্তু তরুণরা সেখানে ডিসিশন নিয়েছিল। তারাও কোনো কোনো দলের কর্মী সমর্থক, হ্যাঁ, বিভিন্ন দলের কর্মী সমর্থক, তারা কিন্তু 5 তারিখে হলো বৈষম্য বিরোধী যে ব্যানার আছে ওইটা জনগণের মধ্যে তারা মিশে গিয়েছিল। এবং অনেক ক্ষেত্রে আমরা উদাহরণ দিতে পারবো যে বিভিন্ন যারা সিনিয়র লিডারশিপ রয়েছে তাদের সন্তানরা কিন্তু হলো তাদের সেই লিডারশিপের আদেশ অমান্য করেই কিন্তু মাঠে চলে এসেছে। আওয়ামী লীগের অনেক নেতার সবগুলো দলের সব জায়গা থেকে, ফলে আমাদের মধ্যে একটা ঐক্যের জায়গা রয়েছে এবং ঐক্যের জায়গাটা আরো বেশি সলিডিফিকেশন হয়েছে যখন আমরা রক্ত দিয়েছিলাম। অর্থাৎ বিএনপির যে তরুণরা রয়েছে, জামাতের যে তরুণরা রয়েছে এবং জনসমাজের যে তরুণরা, প্রত্যেকেরই যখন একটা জায়গায় গুলিবিদ্ধ হয়েছিল রক্তটা কিন্তু একসাথে মিশে গিয়েছিল, ফলত আমাদের ঐক্যের জায়গাটা হলো রক্ত। এখন এই রক্তকে 90 তো বিভিন্নভাবে হলো বিক্রি করে দেওয়ার চেষ্টা চালানো হয়েছিল, এখনও চালানো হচ্ছে এবং সেই জায়গা থেকে এই মানুষগুলো আবার এই রক্তের উপরে ভিত্তি করেই কিন্তু ভবিষ্যতে আবার ব্যালট যে রেগুলেশন হবে সেটাতে আবার ঐক্যবদ্ধ হবে এবং সেই ঐক্যবদ্ধের জায়গাটায় তারা অপেক্ষা করছে। আমাদের সাথে অনেকে যোগাযোগ রাখছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তাদের যোগাযোগ রাখছেন এবং সেটাতে রাজনৈতিক দলেরও রাজনৈতিক দলের তারা একটা আকাঙ্ক্ষা ব্যক্ত করছেন এবং আমরা এখানে স্পষ্টত বলতে চাই যে আমরা অপেক্ষা করছি এই জন্যই যে যেই মানুষগুলো হলো একটি রাজনৈতিক আকাঙ্ক্ষা নিয়ে এই 5 তারিখে এসেছিল, শেখ হাসিনাকে বিদায় করবে, নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত দিবে, তো সেই মানুষগুলো কিন্তু আমরা অপেক্ষা করতেছি তাদের একটা সংঘবদ্ধ হয়ে একটি সুন্দর রাজনৈতিক দল বাংলাদেশে আসবে। তো সেই জায়গাতে যদি এখনো পর্যন্ত আমরা কোনো উদ্যোগ ওইভাবে দেখি নাই, ছোট ছোট কিছু উদ্যোগ আমরা দেখেছি, তো সেই জায়গা থেকে আমাদের কাছে যদি দায়িত্বটা এসে যে জনগণ যদি আবার আমাদেরকে বলে যে আপনারা 5 তারিখে যেভাবে ঐতিহাসিক ভূমিকা পালন করছিলেন আপনাদের এখনই একটি রাজনৈতিক দল গঠন করে ব্যালট রেভলিউশন করেন, সেটা জনগণ আমাদের কাছে জানতে চাই আগে কি ব্যালটের বিপ্লব চান নাকি সংস্কার চান? আর যদি ব্যালটের বিপ্লব আগে চান তার আগে কি স্থানীয় সরকার না গণপরিষদ না জাতীয় নির্বাচন, কোনটি আগে চায় নাসিরুদ্দিন পাটোয়ারি? আমি সে উত্তর জানবো। দর্শক, তার আগে ছোট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর, কথা বলছিলাম ভোট সূত্র নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। আপনার প্রশ্ন ছিল জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক হিসেবে আপনি কি চান, আগে সংস্কার নাকি নির্বাচন? যদি নির্বাচনের ক্ষেত্রে আবার কোন নির্বাচন আগে চান, স্থানীয় সরকার নাকি জাতীয় সংসদ নির্বাচন? আবার আপনারা এর মধ্যে দাবি করেছেন গণপরিষদের কথা আপনারা বলছেন। আমাদের সামনে যে সুযোগটা এসেছিল সেখানে তো হলো সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদের যেতে হবে এবং সংস্কার তো অবশ্যই জরুরি। সংস্কার যদি না হয় তাহলে আমরা মনে করি যে এই গণ অভ্যুত্থানের সাথে বিভিন্ন রাজনৈতিক দলগুলো এবং যারা সমাজের বিভিন্ন গোষ্ঠী যারা সংস্কারের কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে চাচ্ছেন তারা জাতির সাথে একটি বিশ্বাসঘাতকতা করবেন। সো আমরা তরুণ প্রজন্ম সেই বিশ্বাসঘাতকতা কখনোই জাতির সাথে করব না। আমরা মনে করি যে সুযোগটা আমাদের কাজে লাগানো উচিত, সংস্কার প্রয়োজন। সাথে সাথে সংস্কারের সাথে যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো হয়েছে ভোটেরও একটি প্রস্তুতি নেওয়া প্রয়োজন, কারণ যারা শহীদ হয়েছিলেন, আহত হয়েছিলেন, গত 15 বছরে যুদ্ধ করেছিলেন রাস্তায় থেকে, তাদেরও একটি আকাঙ্ক্ষা ছিল গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, সেটাও সাথে সাথে চলতে পারে। কারণ প্রত্যেকটা জিনিসেরই হলো আলাদা আলাদা প্রতিষ্ঠান রয়েছে, এটা নয় যে একটা প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে সব কাজ যে একটা ফাইলের মধ্যে দিয়ে যাচ্ছে যে কোনো কাজ আলাদা আলাদা চলতে পারবে না। ফলে তো সংস্কারও চলতে পারে, সাথে সাথে নির্বাচনী গণতান্ত্রিক যে প্রক্রিয়া আমরা যে প্রবেশ করতে যাব অথবা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশকে একটা সুস্থ জায়গায় নিয়ে যাওয়া, সেটাও হতে পারে। একই সাথে 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 পার্লামেন্টারি সাথে হলো আরেকটা কনস্টিটিউট অ্যাসেম্বলির কাজটাও চলতে পারে। কারণ আমরা মনে করি যে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষাটা সেটা হলো 72-এ এসে সবগুলো মানুষকে বাংলাদেশকে হলো ধারণ করা হয়নি। ফলত যখন সংবিধানে সবাইকে ধারণ করা হয়নি তখন ওই সংবিধান অনুযায়ী দেশ চললে দেশের মধ্যে প্রতিনিয়ত এমন একটা ফ্যাসিজম, গৃহযুদ্ধের ভাব, এই বিষয়গুলো ভবিষ্যতেও থাকবে। তো সেই জায়গা থেকে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন হতে পারে। কোনটি আগে চান, স্থানীয় সরকার না জাতীয় সংসদ? না, দুইটাই হতে পারে একই সাথে যখন একটা গণপরিষদ থাকবে সেই গণপরিষদে নিয়ম কানুন তৈরি হচ্ছে নতুন করে এবং সাথে সাথে একটা পার্লামেন্টারি বডিও থাকলো, তারা হলো পূর্বেরটা অনুযায়ী হলো বাংলাদেশকে রান করলো।
গণপরিষদের মধ্যে যখন একটি নতুন সংবিধান তৈরি হলো, তারা সেটা পার্লামেন্টের হাতে উঠিয়ে দিল, তখন সেটা ইফেক্টিভ হয়ে যাবে। আর স্থানীয় সরকার কখন চান, আগে চান না পরে চান? স্থানীয় সরকার নিয়ে আমরা আমাদের সিএসি কিন্তু বলেছে একই দিনে একসঙ্গে করা সম্ভব নয়, জি জি সেই ক্যাপাসিটি তাদের নাই। জি জি সেক্ষেত্রে এটা তো হলো আমাদের প্রতিষ্ঠানগুলো তো গত 53 বছরে শক্তিশালী হয় নাই, এবং আমরা চাচ্ছি স্থানীয় যে লোকাল গভর্নমেন্টটা আমাদের পুরো ডিসেন্ট্রালাইজেশনটা করতে হবে। এখন এই সংস্কারের মধ্য দিয়ে যদি না গিয়ে আপনি স্থানীয় একটি সরকার দিয়ে দেন এবং তাদেরকে এম্পাওয়ার্ড করে না করেন, কারণ দিন শেষে একজন লোকাল লেভেলে কোনো আইনি সেবা পাচ্ছে না, কোনো নাগরিক সেবা পাচ্ছে না, সে কিন্তু আবার এই জেলা পর্যায়ে দৌড়াতে হচ্ছে বা ঢাকাতে দৌড়াতে হচ্ছে। তাহলে আপনি লোকাল গভর্নমেন্টের কাজগুলো ফাংশনালি যদি না করে আপনি একটা ডিরেক্ট ইলেকশনের মধ্যে চলে যান, তাহলে এটা বেশি ওয়ার্ক করবে না বলে আমরা মনে করি। তবে লোকাল গভর্নমেন্টটাও যদি না রাখা হয় তাহলে, বা এইভাবে চলতে দেওয়া যায় না, সেখানে হলো প্রশাসক বসানো যেতে পারে, যে প্রশাসকের মধ্য দিয়ে যতদিন পর্যন্ত সংস্কারের কাজটা না চলে, মানে একটা ইফেক্টিভ পলিসি পেপার যদি বের না হয়, যেটার ভিত্তিতে আপনি লোকাল গভর্নমেন্টটা হলো ইলেকশনের মধ্য দিয়ে নিয়ে এসে ওইটা অনুযায়ী ফর্মুলেট করতে আপনি না পারবেন, ততক্ষণ আসলে এটার ইফেক্টিভিটিটা ওইভাবে হলো কাজ করবে না। এই জন্য হলো সংস্কার, জাতীয় লোকাল ইলেকশনের প্রস্তুতি, পরম্পরা, দুইটা কাজই হলো একসাথে হতে পারে। যদি ওইখানে আমাদের একটা সংস্কারের কমিশনের রিপোর্টের ভিত্তিতে আমরা যদি প্রিপেয়ার্ড হই যে ঠিক আছে লেটস ডু ইট, এখন আমরা করতে পারবো, তাহলে তো দিয়ে দেওয়া উচিত। এটা নিয়ে তো মানে কোনো হেলাফেলা বা কোনো দেরি করা উচিত না। আচ্ছা, কিন্তু এখানে আমরা যে ভোট সূত্রের কথা আজকে বলছি, আপনিও ভোটের কথা বলছিলেন, কিন্তু বাংলাদেশের মানুষের যে গত 15-16 বছর ভোটের প্রতি একটি অনাস্থা তৈরি হয়েছে, কিংবা ভোট না দেওয়ার প্রবণতা তৈরি হয়েছে, বা ভীতি তৈরি হয়েছে, সেখানে আপনার কি মনে হয় আগামী নির্বাচনে কি সাধারণ মানুষ, নারী পুরুষ নির্বিশেষে এই অনাস্থা কাটিয়ে কি মানুষ ভোট কেন্দ্রে আসবে, নাকি একই অবস্থা হবে না আসার? একটি পর্যায়ে আছে যে মানুষকে ভোট অনাস্থা না, ভোট দিতে দেওয়া হয় নাই, মানে ভোট কেন্দ্রে যাওয়ার পরে তাদের যে জীবনের শঙ্কা, এটা নিয়ে মানুষ ভোট দিতে যায়নি, এবং তাদেরকে জীবনকে বিপন্ন করার একটা শঙ্কা মানুষের মধ্যে বিরাজ করেছে। আর এখন যে পরিস্থিতি চলছে সেটা হলো বিভিন্ন রাজনৈতিক দলের যে কালচারগুলো তারা প্র্যাকটিস করছে, এটা তো মানুষের মধ্যে অনাস্থা তৈরি হচ্ছে ডে বাই ডে, এবং মানুষ আশা হারাচ্ছে। তো আমাদের সেই জায়গা থেকে আমাদের অনেকে কথা বলছেন, তাদের সেই আমাদের উপরে তারা একটা আশা রাখছেন, এবং সেই জায়গা থেকে আমরা তাদের আশা নিয়ে কাজ করছি। তো আমরা মনে করি যে এটা আসলে কিছু ব্যক্তি বা সমষ্টি বা একটি ছোট্ট অংশ আসলে এই আশাটা, জনমানুষের আশাটা পূরণ করতে সক্ষম নয়, এবং সেই ক্ষেত্রে পুরো বিভিন্ন দল বা পুরো বাংলাদেশের তরুণ প্রজন্ম এই কাজের মধ্যে হলো তাদের এঙ্গেজমেন্টটা প্রয়োজন, যেটার মধ্য দিয়ে এই বাংলাদেশের যে আশাটা সেটাকে আমরা প্রতিফলিত করতে পারবো। নাসির ভাই, আপনার যে আসন, আপনার যেখানে বাড়ি, সেখানে বিএনপি বা জামাতের প্রার্থী কে হয়ে থাকে সাধারণত? আমাদের এখানে মেজর রফিকুল ইসলাম, বীর উত্তম, আমার যেখানে বাড়ি সেখানে আওয়ামী লীগ থেকে উনি গত কয়েকবারে নির্বাচিত হয়েছে। আর বিএনপির হলো ইঞ্জিনিয়ার মুমিনুল হক, আমি তার নাম শুনেছি, আমার সাথে কখনো দেখা হয়নি, কথা হয়নি। জামাত কি রয়েছে সেখানে? জামাতের উপজেলা প্রার্থী ছিল আর, কিন্তু এমপি ইলেকশনের ওইভাবে আমরা প্রার্থী দেখি নাই। আর আমাদের যে এলাকায় ওইভাবে হলো মানুষ বরাবরই হলো একটু বিএনপির সাপোর্টার বেশি, কিন্তু তরুণ প্রজন্মের মধ্যে যে আসনটি, এই আসনে মানুষ যদি আগামী নির্বাচনে বিএনপি বা জামাতকে ভোট না দিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারিকে কেন ভোট দিবে? হ্যাঁ, সেই জায়গা থেকে কথা, যেমন আমাদের যে এখনো কিন্তু আমি আমার বাড়িতে যে যাওয়ার সময় যে রাস্তাটা, আমি হলো বৃষ্টি হলে এখনো কাদা দিয়ে হলো বাড়িতে এখনো হেঁটে যাই, এবং অনেক সময় পিছলা খেয়ে পড়ে যাই, এবং আমাদের এখানে আমাদের বিদ্যুৎ পেয়েছিলাম আমরা বেশি দিন হয় নাই, মানে একদম প্রান্তিক গ্রামের মধ্যে আমরা থাকি। মহাসড়কের ছোঁয়া আপনারা পাননি গত 15-16 বছরে? উন্নয়ন তো আমরা, একটা হলো উন্নয়নের মহাসড়ক, আরেকটা হলো প্রতিটা পরিবার বা জায়গাটা হলো উন্নয়নের, তার ডেভেলপমেন্ট, তার বেসিক নিডগুলো পূরণ হয়নি। তো সেই জায়গা থেকে আমাদের এখানে যারা দেখেছিলাম যে তরুণ প্রজন্মের সাথে আমি কথা বলেছিলাম, তাদের বেসিক ডেভেলপমেন্টের জায়গাটায় তাদের হয় নাই, অথবা শিক্ষার জায়গাটা তারা পায়নি, এবং বিভিন্ন দলগুলো তাদের সেই মানে এলাকার কাজ না করে হলো দলীয় মানে কিছু কাজ করেছে। তো সেই জায়গা থেকে তাদের মধ্যে নতুন একটি সামগ্রিক
সম্ভাবনা একদম সৃষ্টি শেষ হয়েছে। প্রশ্ন 20 সেকেন্ডে বলবেন যে আমি যেটা আপনি বলছিলাম ব্যক্তি নাসিরুদ্দিন পাটোয়ারি সেটি যদি বলে আগামী 2025 বা 26 যে নির্বাচন হবে সেখানে মানুষ কেন বিএনপি জামাতকে বাদ দিয়ে নাগরিক কমিটিকে গ্রহণ করবে? আমরা তো বরাবরই বলে আসছি আমরা সুন্দর একটি রাজনৈতিক নাগরিক কমিটি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি এমন একটি সুন্দর দল অথবা উপহার দিতে চাই যারা হলো বাংলাদেশের সবার আশা আকাঙ্ক্ষা নিয়ে পার্লামেন্টে যাবে, সংসদে আইন তৈরি করবে, যে আইনের ভিত্তিতে সকল নাগরিকের অধিকার নিশ্চিত হবে। সেই জায়গাতে এই ব্যক্তি নাসিরুদ্দিন কাজ করছে এবং জাতীয় নাগরিক কমিটিও কাজ করছে এবং আশা করি আমরা বাংলাদেশে একটি সুন্দর দল উপহার দিতে পারবো যারা সংস্কৃতির জায়গা থেকে অন্যান্য জায়গায় এগিয়ে থাকবে এবং সেখানে বিভিন্ন দল যারা বাহিরে রয়েছেন সকল তরুণদেরকে এবং যারা ডায়াসপোরাতে যারা তরুণরা রয়েছেন আমরা একসাথে আসুন। আমাদের কবে আসে আপনাদের দল? শেষ প্রশ্ন। আমাদের দলটা আসলে ডিপেন্ড করতেছে জনগণের উপরে। যেমন আমরা কিন্তু 3 তারিখে গিয়ে হলো এক দফার দাবিটা আমরা দিয়েছিলাম। জনগণ যখন এসে বলেছিল উই নিড নাও, আমাদের এক দফা এখনই প্রয়োজন, তো ফলত আমরা আমাদের কাজগুলো গুছানো শেষ আপনি পর্যায়ে। ডিপ্লোম্যাটিক অ্যানসার দিলেন, সঠিক তারিখটা বললেন আপনি। তবে অতি দ্রুতই আসবে। অসংখ্য ধন্যবাদ। দর্শক আমাদের সঙ্গে ছিলেন নাসিরুদ্দিন পাটোয়ারি। আমরা শুনছিলাম এই তরুণ প্রজন্ম যারা নেতৃত্ব দিচ্ছেন তারা আগামীতে রাজনীতি নিয়ে কি ভাবছেন, তারা আগামী নির্বাচন নিয়ে কি ভাবছেন, অনেক কথাই তিনি বলছেন। আমরা তার সঙ্গে গলা মিলিয়ে বলতে চাই আগামীর যে ভোট সূত্র আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম সেটি একটি সকল দলের অংশগ্রহণে, সাধারণ মানুষের অংশগ্রহণে একটি নতুন সরকার উপহার দিবে এবং সেই সরকারের নেতৃত্বে নিশ্চয়ই বাংলাদেশ নতুন করে এগিয়ে যাবে 24-এর আকাঙ্ক্ষা নিয়ে। সে প্রত্যাশা শেষ করছি। শুভরাত্রি।